আমাদের মধ্যে সবাই চাই যাতে আমরা ভালো ওয়েলথ ক্রিয়েট করি নিজের লাইফ টাইমে। আমরা যে টাকাগুলো নিবেশ করছি সেগুলো যাতে ভালো রিটার্ন দেয় সেটা আমাদের সবার আশা থাকে। সেই জন্য আমরা মার্কেটে বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করে থাকি। কখনো শেয়ারে ইনভেস্ট করি, কখনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি, কখনো বা যারা খুব কনজারভেটিভ তারা এফডিতে ইনভেস্ট করে, কেউ পিপিএফ ইনভেস্ট করে। কিন্তু আজকালকার মার্কেটে সবথেকে বেশি যেটা চলছে এবং সবথেকে বেশি সিকিউরভাবে যেটা ভালো রিটার্ন দেয় সেটা এফডি নয়, সেটা পিপিএফও নয়, সেটা শুধুমাত্র যে মিউচুয়াল ফান্ড তাও নয়, সেটা মিউচুয়াল ফান্ডের একটা বিশেষ পার্ট। তার নাম হচ্ছে ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড। ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে রেখেছি, যদি কাউকে দেখতে হয় তারা আই বাটন থেকে দেখে নিতে পারো। ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড মানে হচ্ছে যে কোনো ইন্ডেক্সকে যখন কোনো একটা মিউচুয়াল ফান্ড ফলো করে, অর্থাৎ সেই ইন্ডেক্সে যে যে শেয়ারগুলো থাকবে মিউচুয়াল ফান্ড পোর্টফোলিওতেও সেম শেয়ার থাকবে। যেভাবে ইন্ডেক্স সবথেকে ভালো ভালো কোম্পানিগুলোকে নিজের ভেতরে রাখে, মিউচুয়াল ফান্ডও সেরকম ভালো ভালো কোম্পানিগুলোকে নিজের পোর্টফোলিওতে রাখবে। এতে কি হয়, মানুষের ইমোশনটা সরে যায়। যে পার্টিকুলার কোনো কোম্পানির প্রতি যদি খুব ইমোশন থাকে, তা সত্ত্বেও যদি সেটা ভালো পারফর্ম না করে, তো আমরা হয়তো পার্সোনালি ওটাতে হোল্ড অন করতে পারি। কিন্তু মিউচুয়াল ফান্ড যেটা ইন্ডেক্সে চলছে, যদি সেই কোম্পানি ইন্ডেক্স থেকে বেরিয়ে যায়, তাহলে মিউচুয়াল ফান্ড কোম্পানিও সেই কোম্পানিকে সেল অফ করে দেবে। এটা একটা প্লাস পয়েন্ট। দ্বিতীয় কথা, যেহেতু এটা মার্কেটের একটা পার্টিকুলার ইন্ডেক্সকে ফলো করছে, তো মার্কেট যেরকম রিটার্ন দিচ্ছে এটাও সেরকম রিটার্নই দেবে। ভারতবর্ষের মতন গ্রোয়িং কান্ট্রিতে, যেখানে এখনও প্রচুর স্কোপ বাকি রয়েছে, সেখানে ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করাটা একটা বুদ্ধিমান মানুষের পরিচয়। যে কোনো প্রকার ইন্ডেক্স ফান্ডে আপনারা ইনভেস্ট করতে পারেন। তবে আজকে যে ইন্ডেক্স ফান্ডের আমি কথা বলবো, সেই ইন্ডেক্স ফান্ডের ব্যাপারটাই আলাদা। এই ইন্ডেক্স ফান্ডের ভেতরে এতটাই পোটেনশিয়াল রয়েছে না যে এটা আগামী দিনে আপনার ওয়েলথকে মাল্টি ব্যাগার করে দিতে পারে। মিউচুয়াল ফান্ড সাধারণত মাল্টি ব্যাগার করে না, কিন্তু এই পার্টিকুলার মিউচুয়াল ফান্ডগুলো আপনার পোর্টফোলিওকে মাল্টি ব্যাগার করে দিতে পারে, এবং সেটা খুব কম সময়। মানে আমরা যদি নর্মাল ইন্ডেক্স ফান্ডে 20 বছরে যে ওয়েলথটা ক্রিয়েট করব, এটা হয়তো সেটা 10 বছরেই কিংবা 12-13 বছরেই সেই ওয়েলথটা ক্রিয়েট করার ক্ষমতা রাখে। আজকে আমি যে ইন্ডেক্স ফান্ড নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নিফটি নেক্সট 50 কোম্পানিজ। ভিডিওটি শুরু করার আগে যারা আমাকে নতুন দেখছো, আমার চ্যানেলে প্রথমবার এসো, তাদেরকে বলি আমার নাম প্রতীক ঘোষ। আমি বিভিন্ন প্রকার ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের উপরে ভিডিও বানাই এবং নিজেও শিখি, আপনাদেরকেও শেখাই। তো সুতরাং এই চ্যানেলের সাথে জুড়ে যাবেন, একটি সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি মন দিয়ে দেখুন, খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও। এবং এই ভিডিওটি বুঝতে গেলে একটু মন দিয়ে ভিডিওটি দেখতে হবে, কারণ এই ভিডিওতে ইনভলভ রয়েছে হাই রিস্ক, কিন্তু রিটার্নটাও কিন্তু খুব বেশি। রিস্কটাকে কী করে ম্যানেজ করা যায় সেটাও এই ভিডিওতে বলা হবে। সবার প্রথমে বুঝে নেই নিফটি কী। যারা নিফটি সম্পর্কে জানো তারা এই পার্টটুকু স্ক্রিপ্ট করতে পারো, আর যারা জানো না তাদেরকে একটু শুনতে হবে। আমাদের দেশে ভারতবর্ষে দুটো শেয়ার মার্কেট রয়েছে, মানে দুটো এক্সচেঞ্জ রয়েছে। একটা হচ্ছে বম্বে স্টক এক্সচেঞ্জ, একটা হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। এই ভিডিওতে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ নিয়েই কথা বলবো। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে একটি ইন্ডেক্স রয়েছে যেটা ওভারঅল মার্কেটকে মূলত লিডিং কোম্পানিগুলোকে নিয়ে তৈরি। অর্থাৎ এই ইন্ডেক্সের ভেতরে 50টা কোম্পানি রয়েছে, ভারতবর্ষের লিডিং সবথেকে বড় বড় 50টা কোম্পানি। যেই কোম্পানিগুলো শেয়ার যেরকম পারফর্ম করবে সেটাই নির্দেশ করবে যে পুরো মার্কেটটা কীরকম রয়েছে। ভারতের প্রথম 50টা কোম্পানির ভেতরে যদি 30টা কোম্পানির শেয়ার পড়ে যায় কোনো দিনে, তাহলে এই ইন্ডেক্সটি নিচের দিকে নামতে শুরু করে। অর্থাৎ মেজরিটি কোম্পানি যদি লসে যায় তাহলে এটা নিচের দিকে যেতে থাকে, আবার যদি মেজরিটি কোম্পানি উপরের দিকে যায় তাহলে ইন্ডেক্সটি বাড়তে থাকে। এই ইন্ডেক্সটির নাম হচ্ছে নিফটি 50। কারণ এটাতে 50টা কোম্পানি রয়েছে। এই 50টা কোম্পানি যে অলওয়েজ ফিক্সড তা নয়, যেরকম যেরকম কোম্পানির রেজাল্ট খারাপ কিংবা ভালো হয়, এই ইন্ডেক্স থেকে সেইভাবেই কোম্পানিগুলোকে বের করে দেওয়া হয় এবং নতুন কোম্পানিকে তার ভেতরে আনা হয়। বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানি এই ইন্ডেক্সে আসে এবং এই ইন্ডেক্স থেকে বেরিয়ে যায়, এবং এটিকে মার্কেটের মাপদণ্ড হিসাবেও বলা হয়। অর্থাৎ মার্কেটে যে অ্যানালিসিস আমরা করে থাকি, ডেইলি অ্যানালিসিস যে আমরা করি, উইকলি অ্যানালিসিস করি, যে কালকে মার্কেট উপরে যাবে, বড় কারেকশান কবে শেষ হবে, রিভার্সাল কোথা থেকে আসবে, সেটা কিন্তু এই নিফটি 50 ইন্ডেক্স দেখেই আমরা করে থাকি। তো নিফটি হচ্ছে অন্যতম ইম্পর্ট্যান্ট একটা ইন্ডেক্স।
এবং এই ইন্ডেক্সের উপর যে মিউচুয়াল ফান্ডগুলো চলে সেগুলোকে বলা হচ্ছে নিফটি 50 ইন্ডেক্স ফান্ড। কিন্তু আজকের বিষয়ে নিফটি নেক্সট 50। তো বন্ধুরা, এবার ভিডিওর মেইন পোর্শন, নিফটি নেক্সট 50টা কি, আসুন দেখে নিই। নিফটি 50তে রয়েছে 50টা কোম্পানি, অর্থাৎ প্রথম সারির 50টা কোম্পানি। ধরে নিলাম তারা রয়েছে এই ট্রায়াঙ্গেলে। এরপরে রয়েছে নিফটি 100, অর্থাৎ প্রথম সারির 100টা কোম্পানি। এই ছোট ত্রিভুজটিতে রয়েছে 50টা কোম্পানি, যেটা হচ্ছে ভারতের অ্যাপেক্স কোম্পানি, মানে একদম শিখরে যারা রয়েছে। এবং যদি ওভারঅল মার্কেটের টোটাল 100টা ধরা হয়, অর্থাৎ নিচে আরও 50টা রয়েছে, তাহলে এই টোটালটাকে একসাথে আমরা বলতে পারছি নিফটি 100। এভাবেই পরবর্তীকালে চলে আসছে নিফটি 500, অর্থাৎ বাকি 400টা কোম্পানির নিচে। তো এখানে একটা জিনিস বুঝতে হবে যে মার্কেটের প্রথম 500টা কোম্পানি টপ 50টা নিফটি 50-র ভেতরে আছে এবং টপ 100 কোম্পানি নিফটি 100-এর ভেতরে রয়েছে। তো যখন আমরা নিফটি 100 থেকে নিফটি 50কে বাদ দিয়ে দেব, তাহলে আমার পড়ে থাকবে নিফটি নেক্সট 50, অর্থাৎ প্রথম 50টাকে যদি আমরা ক্যালকুলেট না করি প্রথম 100-র ভেতরে এবং পরের 50টা নিয়ে যদি আমরা একটা ইন্ডেক্স বানাই, তাহলে সেটা হচ্ছে নিফটি নেক্সট 50। মানে প্রথম 100-এর প্রথম 50কে বাদ দিয়ে পরে যারা 51 থেকে 100-র ভেতরে রয়েছে তাদেরকে বলা হচ্ছে নিফটি নেক্সট 50। এবার কথা হচ্ছে যে নিফটি নেক্সট 50-তে প্রথম 50-এর ভেতরে নেই দাদা, তো তাহলে এটা কেন ইম্পর্ট্যান্ট? এটাই তো কথা, এটা খুব ইম্পর্ট্যান্ট। 2008 সালে আইপিএল শুরু হয়েছিল, তখন বিরাট কোহলি খুব একটা বড় প্লেয়ার ছিল না, একদম আন্ডার 18-19 ওয়ার্ল্ড কাপ জিতে এসেছিল, আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ জিতে এসেছিল। তো ওই সময় না বিরাট কোহলি কোনো পোর্টফোলিও ছিল না, কোনো ব্র্যান্ড ভ্যালু ছিল না, কোনো পিয়ার কোম্পানিজ ছিল না, কিছু ছিল না। তারপরে ধীরে ধীরে বিরাট কোহলি যেরকম রান করেছে, আজকে বিরাট কোহলি যেখানে দাঁড়িয়ে আছে তাকে গোট বলা হচ্ছে, মানে গ্রেটেস্ট অফ অল টাইম। তো বিরাট কোহলির লাইফকে যদি আমরা একটা শেয়ারের কোম্পানি হিসাবে ধরি, তাহলে আমি বলতে পারি যে বিরাট কোহলি যখন আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ জিতে গেছিল, তখন তার ভেতর পোটেনশিয়াল তৈরি হয়েছিল, কিন্তু তখনও সেই ইন্ডিয়ার মেন যে টিম সেখানে সিলেকশন হয়নি, মানে প্রথম 10 জন 12 জনের মধ্যে সে ছিল না, কিন্তু সে পোটেনশিয়াল তার ভিতরে ছিল। তখন বিরাট কোহলিকে যদি আমরা শেয়ারের এই ইন্ডেক্সের সাথে কম্পেয়ার করি, তাহলে আমি বলতে পারি ওই সময় বিরাট কোহলি ছিল নিফটি নেক্সট 50। মানে পরবর্তীতে হয়তো তার বিশাল পোটেনশিয়াল ছিল জন্যই তাকে ওই হিসাবে দেখা হয়েছিল। এবং ধীরে ধীরে যেভাবে বিরাট কোহলি নিজের উন্নতি করেছে, যেভাবে রান করেছে, ও ধীরে ধীরে নিফটি 50-র ভেতরে চলে এসছে, অর্থাৎ বড় বিগ প্লেয়ার্সের ভেতরে চলে এসছে। ইন্ডিয়ান টিমে এসছে, তারপর ইন্ডিয়ান টিমে কনস্ট্যান্ট হয়েছে, তারপরে তো রানের পর রান করে গেছে। তো পোটেনশিয়ালি মানে গুড কোম্পানিজ এখনও যে খুব বেশি বড় হয়ে গেছে তা নয়, বড়, অলরেডি বড়, কিন্তু তার থেকেও যে বড় হতে হবে সেই চাহিদা যেসব কোম্পানিগুলোর ভেতরে রয়েছে সেগুলো হচ্ছে নিফটির নেক্সট 50। আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি, যেমন LICI। যদি আমি জিজ্ঞেস করি এটা কোন ইন্ডেক্সে রয়েছে, অনেকেই বলে দেবে এটা নিফটি 50-তে রয়েছে। এটা কিন্তু নিফটি 50-তে নেই, এটা নিফটি নেক্সট 50-তে রয়েছে। এর সাথে জোম্যাটো আজকাল খুব চলছে। জোম্যাটোর ফাউন্ডার যেখানে সেখানে গিয়ে পাবলিসিটি করছে, কারণ ও জানে কোম্পানিকে বড় করতে গেলে কী করে করতে হবে। রিসেন্টলি জোম্যাটো কিন্তু প্রফিটেবল হয়েছে, রিসেন্টলি, মানে এতদিন কিন্তু যারা ইনভেস্ট করেছিল তাদের টাকা দিয়েই চলছিল, এখন সে প্রফিটেবল হয়েছে। তো প্রফিট ধীরে ধীরে হচ্ছে, ওই জন্য দেখবে জোম্যাটোতে ধীরে ধীরে অফারগুলোও কমছে। কিন্তু জোম্যাটো যেহেতু মার্কেটকে বেশি ক্যাপচার করার চেষ্টা করছে, হয়তো আগামী দিনে জোম্যাটো একটা বড় ফুড ডেলিভারি কোম্পানি হতে পারে। এবং জোম্যাটো নিজের পটেনশিয়ালকে বুঝেছে, ওই জন্য জোম্যাটোর থেকে কী বেরিয়েছে, ব্লিঙ্কিট। কারণ ও বুঝেছে যে আমার কোম্পানি ফুড ডেলিভারি কোম্পানি নয়, আমার কোম্পানি হচ্ছে ডেলিভারি কোম্পানি। আমি শর্টের ডিস্টেন্সে কুরিয়ার সার্ভিস করতে পারি, লং ডিস্টেন্স কুরিয়ার সার্ভিস করছি না, আমার শর্ট ডিস্টেন্সে কুরিয়ার সার্ভিস হয়। সেই জন্য গ্রোসারি ডেলিভার করা শুরু করে দিয়েছে।
কয়েকদিন পরে মেডিসিন ডেলিভারি করা শুরু করে দেবে। আবার যদি করোনার মতো কোনো পিরিয়ড আছে দেখবেন অক্সিজেন ডেলিভারি জোম্যাটো করছে, ঠিক আছে। তো মার্কেটটা বুঝে গেছে যে মার্কেটে কী করে টিকে থাকতে হবে। এটা একটা পোটেনশিয়াল কোম্পানি যেটা পরবর্তীকালে বড় হতে পারে, কিন্তু আমি অতটাও শিওরও নই যে জোম্যাটো কিংবা এলআইসি পরবর্তীকালে বড় হবে কি না। তাহলে এটা রিস্কি কোম্পানি, সেজন্য বলছিলাম এটা খুব হাই রিস্কের কোম্পানি। সেক্ষেত্রে আমাদের কী করা উচিত? সেই ক্ষেত্রে আমাদের এই নিফটি নেক্সট 50 ইন্ডেক্স ফান্ড কেনা উচিত। এই যে নেক্সট 50 যে ব্র্যাকেট 51 থেকে শুরু করে 100 নম্বর কোম্পানি অবধি রয়েছে, এরা সবকটাই পোটেনশিয়ালি গুড কোম্পানি। পরবর্তীকালে এগুলো ভালো হতে পারে, কিন্তু গ্যারান্টি নেই যে এই 50টার মধ্যে সবকটাই ভালো হবে। হতে পারে 3 নম্বরটা কিংবা 4 নম্বর কোম্পানিটা ডুবে গেল। তো আমরা যদি ইন্ডিভিজুয়ালি এদের শেয়ার কিনে রাখি তাহলে আমাদের টাকাটাও ডুবে যাবে, ঠিক আছে। সেজন্য আমি ইন্ডেক্সের কথা এই জন্য বলছি। ইন্ডেক্সে সবথেকে ভালো ব্যাপার কি, যেটা খারাপ হবে ওটা বেরিয়ে যাবে, ওকে রিপ্লেস করার জন্য 101 নম্বর কোম্পানিটাকে নিয়ে নেওয়া হবে, দিয়ে আবার 50টা, কিন্তু 50টা ইন্ডেক্সে থাকবে। আবার যদি দেখা গেল 7 নম্বর কোম্পানিটা ডুবে গেছে, ব্যাংক্রাফ্ট হচ্ছে, আবার 102 নম্বর কোম্পানি যে রয়েছে তাকে চান্স দেওয়া হবে। এই যে ফান্ডামেন্টাল একটা জিনিস যেটা ইন্ডেক্সে থাকে, এটা অটোমেটিক ওরাই করবে, আপনাকে এটা নিয়ে কোনো টেনশন নিতে হবে না। আপনি নিফটি নেক্সট 50 মিউচুয়াল ফান্ড বাই করে রাখবেন, ওরাই অটো অ্যাডজাস্ট করতে থাকবে, রিব্যালেন্সিং করতে থাকবে। আপনি জাস্ট ইন্ডিয়ার নেক্সট 50 কোম্পানির পটেনশিয়ালের উপরে আই করবেন। এই জন্য নিফটি নেক্সট 50তে কেউ যদি এসআইপি করে কিংবা লামসাম ইনভেস্ট করে, তার টাকা প্রচুর গুণে বাড়বে। কেন বাড়বে আমি বলছি। আমাদের অ্যাভারেজে নিফটি গত বছর 21% ইন্ডেক্স ফান্ডে রিটার্ন দিয়েছে। এটা মার্কেট অ্যাভারেজে, তোমরা যে কোনো জায়গায় গুগল করে দেখতে পারো। আমাদের মার্কেট অ্যাভারেজে নিফটি 50 ইন্ডেক্স ফান্ড অ্যাভারেজে দিয়েছে কত? 21%। সব জায়গায় গুগল করে দেখতে পারো, মোটামুটি এর কাছাকাছি 20 to 22%, মানে 21% আমি বলতে পারি। এটাও কে দিয়েছে? নিফটি 50। গেস করো নিফটি নেক্সট 50 কত দিয়েছে? কেউ গেস করতে পারবে? গেস করলে কমেন্টে অবশ্যই লিখবে। অ্যাভারেজ দিয়েছে 38 to 40%। আর এটা একটা বড় ইন্ডেক্স, এত বেশি পার্সেন্টেজ, এটা স্মল ক্যাপ নয়, এটা নিফটির নেক্সট 50-র পোটেনশিয়াল। এখানে দুর্দান্ত একটা পোটেনশিয়াল রয়েছে। আমি কিছু রিসার্চ করেছি, রিসার্চ করে কয়েকটা মিউচুয়াল ফান্ডের নাম নিয়ে এসেছি, সেটা আমি তোমাদেরকে দেখাবো। সেখানে বিভিন্ন জিনিসগুলোকে বার করে রেখেছি একটা এক্সেলে। কোম্পানি মিউচুয়াল ফান্ডের ভ্যালু কত, তার টোটাল অ্যাসেট কত রয়েছে, তার শার্পি ভ্যালু কত, আলফা কত, বিটা কত, মার্কেট পারফরমেন্স কত, সব কিছুই সেই এক্সেল শিটে রয়েছে এবং সেটা আমি শেয়ার করে দিচ্ছি। আমি এক্সেল শিট যখন শেয়ার করব গুগল ড্রাইভ থেকে, আমি কিন্তু কাউকে এডিটারে পারমিশন দিব না। তাদেরকে অনুরোধ থাকলো তারা সেভ অ্যাজ করে নেবে, নিজের ডেস্কটপে নামিয়ে নেবেন, ঠিক আছে। তারপর আপনি যা খুশি করেন এক্সেল শিটের সাথে। আমি যদি কাউকে এডিটার পারমিশন দিয়ে দিই তো তারা এক্সেলটাকে নষ্ট করে দেবে, কারণ এডিটিং এদিক ওদিক হয়ে যায়, দরকার নেই। তো প্লিজ সেভ অ্যাজ করে নেবেন গুগল শিটে, সেখান থেকে আপনি এটা ব্যবহার করতে পারবেন, অসুবিধা হবে না। বন্ধুরা, তোমাদের সামনে একটা এক্সেল শিট রয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছ। এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে এনএভি, নেট অ্যাসেট ভ্যালু। এরপরে রয়েছে টোটাল যে অ্যাসেট, টোটাল মানে কত টাকা ইনভেস্টেড রয়েছে সেটা, টোটাল অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট যেটা রয়েছে। 1 বছরে কত রিটার্ন দিয়েছে সেটা আমি এখানে লিখেছি, 3 বছর রিটার্নটা এখানে আছে, 5 বছর রিটার্ন এখানে রয়েছে। সবার প্রথমে চলে আসি এনএভি। বিভিন্ন রেঞ্জে এনএভি রয়েছে, 25 টাকা থেকে শুরু করে ম্যাক্সিমাম 62 রুপিস অবধি এখানে এনএভি রয়েছে। এখানে এনএভিগুলো একটু কম, কারণ কিছু কিছু শেয়ারের প্রাইস একটু কম নিফটি নেক্সট 50-তে, সেই জন্যই এনএভির ভ্যালু কম। এখানে 1 বছরে দেখো 47% রিটার্ন, 46% রিটার্ন, 46%, 46%, 46%, মোটামুটি অ্যাভারেজে 45%-এর উপরে সবকটা রয়েছে, আমি যে কটা বেছেছি। যদি 3 বছরের পারফরমেন্স দেখি, একটা অ্যাভারেজ 15% রিটার্ন দেখা যায়, ঠিক আছে। যদি 5 বছরের পারফরমেন্স দেখি তো এখানে 19%, 19%, 19%, 19%, 19%। যেগুলো জিরো দেখতে পাচ্ছেন সেগুলো 5 বছর এখনও হয়নি, সবে স্টার্ট হয়েছে, ওই জন্য অ্যাভারেজটা নেই।
তো এখান থেকে মোটামুটি দেখা যায় যদি আমি 5 বছরের টাকা ভাবি, তাহলে পরে আমরা দেখতে পারবো যে একটা বেশ ভালো রিটার্ন এখানে 20% আমরা 5 বছরের রিটার্ন আমরা পাচ্ছি, মানে 20% পার ইয়ার 5 বছরে যদি আমি অ্যাভারেজ নিই তবে, 5 বছরে 20% না, 5 বছর প্রত্যেক বছর 20% করে। এক্সপেন্স রেশিও আমি আগে বলেছিলাম, এটা ইম্পর্ট্যান্ট। এক্সপেন্স রেশিও মানে হচ্ছে যে আপনারা কত টাকা এক্সট্রা চার্জেস পড়বে অ্যানুয়ালি, সেটা হচ্ছে এক্সপেন্স রেশিও। তো এখানে বিভিন্ন এক্সপেন্স রেশিও রয়েছে, সবথেকে কম আমি এখানে দেখিয়ে দিচ্ছি, এই ফান্ডটার রয়েছে 0.11%, এটা সবচেয়ে কম। এছাড়া এর থেকে বেশি রয়েছে 0.36% রয়েছে, কিন্তু সবই 0.5%-এর বিলো, অর্থাৎ এক্সপেন্স রেশিও সবই সস্তা, খুব বেশি দামি এক্সপেন্স রেশিও কোথাও নেই। তো এটা খুব ভালো ব্যাপার। এখান থেকে আর বেশি সস্তা দেখতে গিয়ে আমাদের ফান্ডকে মানে লো পারফর্মিং করার কোনো প্রয়োজন নেই, অলরেডি এটা সস্তা। এক্সিট লোড, বেশিরভাগ ক্ষেত্রে এক্সিট লোড নেই, নীল রয়েছে, ঠিক আছে, কোনো এক্সিট লোড নেই এগুলোতে। দুটোতে রয়েছে, একটাতে 0.25% যদি 30 দিনের ভেতরে কেউ টাকা উঠিয়ে ফেলে। এখানে আমি 10 বছরের কথা বলছি, যে 10 বছরের ইনভেস্টার থাকতে হবে, তাহলে একটা ভালো কার্পাস তৈরি হবে 30 দিনের ভেতরে। তো এটা তো মানে কি বলবো, 30 দিন তো ওয়েট করেই নেবে না ভাই। 1% 15 দিনের ভেতরে, এতেও দুটো ফান্ডই রয়েছে যেখানে 30 দিনের ভেতরে 15 দিনের ভেতরে উঠালে এক্সিট লোড দিতে হচ্ছে। এটা তো কোম্পানি চার্জ করবে। বাকি কোম্পানি বলছে আমি তাও অ্যালাউ করে দিলাম, আজকে লাগাও কালকে ওঠাও, কোনো আমি এক্সট্রা চার্জেস, মেনটেন্যান্সের জন্য কোনো এক্সট্রা চার্জ আমি এক্সিট লোড লাগাবো না, ঠিক আছে। এবার হচ্ছে মার্কেটে অ্যাভারেজ কত। মার্কেটে অ্যাভারেজ এখানে লেখা আছে 3.48 হচ্ছে আমার আলফা বিটা সম্বন্ধে আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে রেখেছি, যদি কেউ দেখতে চাও তো এখানে আই বাটন আমি দিয়ে দেবো, তারা দেখে নিও। আলফা মেনলি বোঝায় মার্কেটের একটা স্ট্যান্ডার্ড, যেটা পারফরমেন্স এক্সট্রা রিস্কের জন্য আমরা যে রিওয়ার্ডটা পেয়েছি, মানে অন্যান্য ফান্ড কিংবা হিস্টোরিক্যালি আমি 3 বছরে যেটা পারফরমেন্স হয়েছে তার থেকে এই বছর আমি কতটা ভালো করেছি, সেইটা যেই নাম্বার দিয়ে বোঝায়, যেই ফান্ডটা কত ভালো করেছে, সেটা হচ্ছে আলফা। তো এখানে প্রত্যেকটা ফান্ডের আলফা দেওয়া রয়েছে, যেমন 3.53, যেটা 3.48-এর থেকে বেশি, তাহলে এটা আউট পারফর্ম করেছে, আলফাকে বিট করেছে, মার্কেটকে বিট করেছে। আর এখানে যেমন রয়েছে 3.31, এটা দেখলে বোঝা যাবে যেটা মার্কেটের থেকে আন্ডার পারফরমেন্সে রয়েছে। তবে এরকম না যে খুব আন্ডার পারফরমেন্সে রয়েছে, আন্ডার পারফরমেন্স সেটা তাও বিবেচনা করা যায়, 3.31, অসুবিধা নেই। এবার দেখো মার্কেটে বিটা, স্ট্যান্ডার্ড বিটা হচ্ছে 0.72। বিটা কি বলেছিলাম, বিটার ভ্যালু হচ্ছে 1 মানে হচ্ছে যেভাবে ইন্ডেক্স ফ্ল্যাকচুয়েট করছে 1 হলে পরে ইন্ডেক্সটাও সেই হিসাবে ফ্ল্যাকচুয়েট করবে এবং মিউচুয়াল ফান্ডটাও সেমভাবেই ফ্ল্যাকচুয়েট হবে। সেন্সিটিভিটি বোঝায় বিটা। যদি বিটা 1-এর থেকে বেশি হয়, সাপোজ 1, তাহলে মার্কেট যদি একটু ডাউন হয় ওটা বেশি ডাউন হবে, মার্কেট যদি একটু ওঠে ওটা বেশি আপ হবে। আর যদি বিটা 1-এর থেকে কম হয়, যেমন এখানে রয়েছে, তাতে কী হবে, মার্কেট যদি বেশি ডাউন হয় এটা কম ডাউন হবে, অতটা সেন্সিটিভ না, অতটা নিচে যাবে না। যদি বেশি আপ হয় অতটাও উপরে যাবে না। সেখানে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি সেম রেঞ্জ, সবথেকে ম্যাক্সিমাম ভ্যালু এটা 0.75, সেম রেঞ্জে সব বিটা রয়েছে। তো বিটাটা এখানে খুব একটা বড় ফ্যাক্টর হবে না। আলফা অনেকে দেখতে পারো যে হ্যাঁ আলফা যেটা বেশি আমি সেটা নেব, কিন্তু বিটাটা মোটামুটি সব ক্ষেত্রে মানে 0.01-এর ডিফারেন্স রয়েছে। এবার রয়েছে শার্পি রেশিও, যেটা বোঝায় যে তুমি যতটা রিস্ক নিচ্ছ তার জন্য তুমি কতটা রিওয়ার্ড পাচ্ছ, ঠিক আছে। তুমি যতটা রিস্ক নিচ্ছ তারপরে তুমি যে রিওয়ার্ডটা পাচ্ছ সেটা কতটা রিস্ককে অ্যাডজাস্ট করে, মানে রিস্ক ম্যানেজমেন্ট করার পর তুমি পাচ্ছ, যে এতটা রিস্ক নিলে আমি এতটা পাবো। তো যত শার্পি বেশি হবে রেশিও তত ভালো। শার্পি রেশিও যদি বাড়তে থাকে তার মানে ভালো করে রিস্কটা ম্যানেজমেন্ট করা আছে। এখানে যদি শার্পি রেশিও কম হয় তার মানে পুয়ার ম্যানেজমেন্ট রয়েছে। তো এখানে স্ট্যান্ডার্ড শার্পি রেশিও হচ্ছে 3.53। শার্পি রেশিও সাধারণত 2-এর থেকে বেশি হলে পারেই ভালো। তো নিফটি 50 ইন্ডেক্সের 3.53 হচ্ছে শার্পি রেশিও। তো এটা
রিস্ক অ্যাডজাস্টেড, কিন্তু প্রত্যেকটা ফান্ডের শার্পি রেশিও কিন্তু 1.20 কিংবা 1.19। তাহলে আমরা বলতে পারি যে এই ফান্ডগুলোতে রিস্কটা হাই। ঠিক আছে, রিস্কটা হাই, আমি শুরুতেই বলেছি হাই রিস্কের, কিন্তু লং টার্মে থাকলে সেই রিস্কটা অ্যাডজাস্টেড হয়ে যাবে। যদি কেউ এরকম করো যে আজকে লাগে 3 মাস ওঠাবো, সেক্ষেত্রে লস হতে পারে। ঠিক আছে, কিন্তু লম্বা সময় থাকলে লস হবে না। পোটেনশিয়ালি ভালো কোম্পানিগুলোকেই রাখা হয় ইন্ডেক্সে, সেখানেই রিস্ক ফ্যাক্টরটা ধীরে ধীরে অ্যাডজাস্টেড হয়, জন্যেই ওভারঅল ইন্ডেক্সের শার্পি রেশিওটা বেটার। কিন্তু ইন্ডিভিজুয়াল ফান্ডগুলোতে এই মুহূর্তে শার্পি রেশিওগুলো খারাপ রয়েছে, কারণ হয়তো পারফরমেন্স ভালো দেয়নি। ঠিক আছে, সেই সব কারণে শার্পি রেশিওগুলো আপাতত খারাপ রয়েছে। এটা বোঝায় যে এই মুহূর্তে একটু রিস্কি, কিন্তু লং টার্মের জন্য যদি কেউ ইনভেস্টমেন্ট করে, সেক্ষেত্রে এটা রিস্ক ফ্যাক্টর খুব একটা ডিফারেন্সিয়েট করবে না। এবার হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে যদি কোনো মিউচুয়াল ফান্ড হিস্টোরিক্যালি বছরে সাপোজ 10% দেয়, তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি 5% হয়, তার মানে এই বছর হয় সে ম্যাক্সিমাম 15% দেবে, নইলে মিনিমাম দেবে 5%, মানে 10 ± 5। তো এই ইন্ডেক্সের হচ্ছে প্রায় 9.957 ±, কিন্তু প্রত্যেকটা ফান্ডে দেখতে পাচ্ছ 18%-এর কাছাকাছি করে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন রয়েছে। মানে পারফরমেন্সটা 20%-এর এদিক ওদিক হতে পারে। আমি এটা বলে দিচ্ছি 20%-এর গল্পটা কোথা থেকে এসছে। অ্যাকচুয়ালি এখানে দেখো 47% রিটার্ন রয়েছে, আর 5 বছর অ্যাভারেজে রয়েছে হচ্ছে 19.51%। ঠিক আছে, তো এখানে যে রিটার্নটা এসছে ক্যালকুলেশন করে যে ডেভিয়েশনটা বেরিয়েছে সেটা মোটামুটি 20%-এর বেশি। ঠিক আছে, এই জন্য ডেভিয়েশনটা আমার এসছে 17.9 কিংবা 18%। তো এখানে যেহেতু হাই রিস্ক, সেজন্য পোটেনশিয়ালি যদি মার্কেট ডাউন যায় তো এই ইন্ডেক্সটা বেশি ডাউন যাবে। অবভিয়াসলি নিফটি 50 থেকে বেশি ডাউন যাবে যদি মার্কেট লম্বা সময় নিচে যায়, কারণ নিফটি 50 ভারতবর্ষের লার্জেস্ট কোম্পানি নিয়ে তৈরি, এগুলো হচ্ছে সেকেন্ড লার্জেস্ট কোম্পানি নিয়ে তৈরি, কিন্তু রিকভারি রেটও এর বেশি হবে, +20%-এই রিকভারি হবে। যদি তার কনসলিডেশনটা -20%-এ হয়, রিকভারিও +20%-এই হবে, খুব তাড়াতাড়ি রিকভার করবে। সেই জন্য রেকমেন্ডেড ফর লং টাইম। এবার সবাই একটু মনে মনে আমাকে উল্টো বলছে হয়তো, শেয়ার ফান্ডগুলোর নাম দেখা যাচ্ছে না, না? তো এই হচ্ছে নাম। এখানে আমি শর্ট করে দিচ্ছি, যারা এক্সেল ডাউনলোড করবে না তারা এই মুহূর্তে একটা স্ক্রিনশট নিতে পারো। 8টে ফান্ড রয়েছে: LIC নিফটি 50 নেক্সট 50 ইন্ডেক্স ফান্ড, ICICI প্রুডেন্সিয়াল নিফটি নেক্সট 50 ইন্ডেক্স ফান্ড, কোটাক নিফটি নেক্সট 50 ইন্ডেক্স ফান্ড, নিপ্পন ইন্ডিয়া নিফটি নেক্সট 50 ইন্ডেক্স ফান্ড। তো এরকম করে 8টে টোটাল মিউচুয়াল ফান্ড এখানে রয়েছে। এখান থেকে যদি ইনভেস্ট করতে হয়, আমার সাজেশান থাকবে 3 থেকে 4টে ফান্ডে টাকাটাকে ডিস্ট্রিবিউট করে লাগিয়ে দিন। রিটার্নে খুব একটা ডিফারেন্স হবে না, কিন্তু পোর্টফোলিওটা ডাইভার্সিফাইড থাকবে। যদি কোনো দিনও উইথড্রলে প্রবলেম হয় কিংবা কোনো একটা কোম্পানি আপনি যেটা করেছেন সেটা যদি কোনো সময় ইন দ্য ফিউচার ব্যাংক্রাপসির দিকে যায়, সেক্ষেত্রেও টাকা তো আপনি পেয়ে যাবেনই, কারণ কি সেবি রেগুলেশন অনুযায়ী এগুলো সেন্ট্রাল কন্ট্রোল করে অনেক কিছুই। ঠিক আছে, আপনার পোর্টফোলিওতে যে আপনার পোর্টফোলিওতে যে এনভিগুলো রয়েছে, যেগুলো আপনি বাই করেছেন, সেগুলো আপনি পেয়ে যাবেন ঠিকই। তো কিন্তু আপনার কুইক উইথড্রল করতে যেহেতু ডাইভার্সিফাইড থাকবে, সেখানে সুবিধা হবে। তো এই হচ্ছে আমার রেকমেন্ডেশন। আশা করি এই ভিডিওটিতে থেকে আপনি কিছু শিখতে পেরেছেন, আর যদি শিখতে পারেন তো অবশ্যই এসব ফান্ডকে কনসিডার করতে পারেন ফিউচারে ইনভেস্ট করার জন্য। কারণ আমরা যারা 40 বছরের নিচে কিংবা 45 বছরের নিচে রয়েছি, আরও 20 বছর আমরা যদি ইনভেস্ট করতে পারি, আশা করি আমাদের পটেনশিয়াল রয়েছে 20 বছর আমরা অ্যাক্টিভলি ওয়ার্কিং থাকবো এবং সেখান থেকে আমরা একটা কর্পাস তৈরি করব। সেই ক্ষেত্রে এই ধরনের ফান্ড থাকাটা খুব প্রয়োজনীয় বলে আমার মনে হয়।
তো আজকে এই ভিডিওতে এতটুকুই, একটু বড় হয়ে গেল ভিডিওটা। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। গুড বাই।